সাল, পশ্চিম আফ্রিকার একটা দেশ ফরাসি সেনা বের করে দিল। আইএমএফের শর্ত প্রত্যাখ্যান করলো। ECOWA ছেড়ে বেরিয়ে গেল। বিশ্ব বলল এই দেশ শেষ। 2026 সাল, সেই একই দেশের রাজধানীতে 530টি ঝকঝকে নতুন বাস রাস্তায় নামলো। 5 লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুলে যাচ্ছে। 332 কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ শুরু হয়েছে। দেশের প্রথম স্বর্ণ পরিশোধনাগার তৈরি হয়েছে। এই দেশের নাম বুরকিনা ফাসো, আর যে মানুষটি এই পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছে তার নাম ইব্রাহিম ট্রাওরে। মাত্র 37 বছর বয়স, আফ্রিকার সবচেয়ে কম বয়সী রাষ্ট্রপ্রধান। আজকে আমরা জানব কে এই ইব্রাহিম ট্রাওরে এবং কিভাবে ক্ষমতায় এলেন। বাসের গল্পটা আসলে কোন বড় পরিকল্পনার অংশ, নিজেদের সোনার খনি থেকে কিভাবে এই অর্থায়ন হচ্ছে, ফ্রান্স ও পশ্চিমা দেশগুলো কেন তাকে থামাতে চাইছে, এবং এই পরীক্ষা নিরীক্ষা সফল হবে কিনা সেই বড় প্রশ্নের উত্তর। তো চলুন শুরু করা যাক। ধরুন আপনার দেশে জঙ্গি হামলায় হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, সরকার কিছু করতে পারছে না, ফরাসি সেনা আছে কিন্তু পরিস্থিতি শুধু খারাপ হচ্ছে। এমন অবস্থায় একজন তরুণ সেনা অফিসার সিদ্ধান্ত নিলেন নিজেই দায়িত্ব নেবেন। সেপ্টেম্বর 2022 সালে তৎকালীন 34 বছর বয়সী ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে আফ্রিকার সবচেয়ে কম বয়সী নেতা হিসেবে ক্ষমতায় আসেন। নিরাপত্তা ও সার্বভৌমত্ব পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে দেন। ক্ষমতায় আসার 1 মাসের মধ্যে তিনি বুরকিনা ফাসো থেকে সমস্ত ফরাসি সৈন্য বের করে দিলেন। মালি ও নাইজারের সাথে মিলে 2023 সালে সেপ্টেম্বরে সাহেল রাষ্ট্রসমূহের জোট AES গঠন করলেন। 2025 সালের 29 জানুয়ারি এই 3টি দেশ আনুষ্ঠানিকভাবে ECOWA ছেড়ে বেরিয়ে গেল। মডার্ন ডিপ্লোমেসি। পশ্চিমা বিশ্ব বলল এই দেশ বিচ্ছিন্ন হয়ে যাবে, অর্থনীতি ধসে পড়বে, জনগণ অনাহারে থাকবে। কিন্তু ট্রাওরে অন্য পথ বেছে নিলেন। এবার আসুন সেই বাসের গল্পে। ওয়াগদুগু বুরকিনা ফাসোর রাজধানী। প্রতি বছর 4% হারে জনসংখ্যা বাড়ছে এই শহরে। এই দ্রুত নগরায়ন, দীর্ঘস্থায়ী যানজট এবং পুরনো বাস বহর, নিরাপত্তা অস্থিরতার কারণে আমদানি আরও কঠিন হয়ে পড়েছিল। এর আগে SOTRACO ওয়াগদুগুর সরকারি পরিবহন কোম্পানি মাত্র 200টির কম কার্যকর বাস নিয়ে চলত। ফলে শহরে বেশিরভাগ মানুষ নির্ভর করত মোটরসাইকেল, ট্যাক্সি বা জেমজেম, যেগুলো বিপজ্জনক এবং দূষণকারী। এই চিত্র বদলাতে ট্রাওরে সরকার 2টি কর্মসূচি নিল। প্রথমটি PMUGO, গ্রেটার ওয়াগদুগু আরবান মোবিলিটি প্রজেক্ট। দ্বিতীয়ত IPUQ, সরকারি মানোন্নয়নের প্রেসিডেন্টের বিশেষ উদ্যোগ। 2025 সালের 11 আগস্ট প্রধানমন্ত্রী রিস্তালবা ওয়াগদুগুর মোট 530টি বাসের প্রথম 155টি SCTRACকে হস্তান্তর করলেন, শিক্ষার্থী, শ্রমিক, সাধারণ জনগণের যাতায়াত সহজ করতে। এরপর 2026 সালের 27 জানুয়ারি আরও 375টি বাস হস্তান্তর করা হলো। মোট সংখ্যা দাঁড়ালো 530টি। রাষ্ট্র বেসরকারি শেয়ার হোল্ডারদের কিনে নিয়ে SOTRACOর পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়েছে। অর্থাৎ এটা শুধু বাস কেনা নয়, এটা একটি গোটা পরিবহন ব্যবস্থাকে রাষ্ট্রীয় মালিকানায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা এখানেই। একটা দেশ যার উপর পশ্চিমা চাপ আছে, যে IMF-এর টাকা পায় না, সে 530টি বাস কিনল কোথা থেকে? উত্তরটা এক কথায় সোনা। বুরকিনা ফাসো আফ্রিকার অন্যতম বৃহৎ সোনা উৎপাদনকারী দেশ। কিন্তু বছরের পর বছর সেই সোনার মুনাফা চলে যেত বিদেশি কোম্পানির পকেটে। ট্রাওরে ক্ষমতায় আসার পর থেকে 2026 সাল পর্যন্ত বুরকিনা ফাসো সোনা থেকে আনুমানিক $18 বিলিয়ন আয় করেছে, যা এখন স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তা ও উন্নয়নে ব্যয় হচ্ছে, বিদেশি কোম্পানির মুনাফায় নয়। রাষ্ট্রের সরাসরি খনি রাজস্বে 2023 সালে ছিল $930 মিলিয়ন, যা 2025 সালের শেষে বেড়ে $1.34 বিলিয়ন পৌঁছেছে। এই রাজস্ব ব্যবহার করে সরকার তাদের অভ্যন্তরীণ ঋণের প্রায় 1/4 $2 বিলিয়ন বেশি পরিশোধ করেছে। 2025 সালের শেষে বুরকিনা ফাসোতে 15টি শিল্প মানের খনি উৎপাদনে ছিল,
মোট উৎপাদন আনুমানিক 51.5 টন সোনা। এর মধ্যে 6টি খনিতে বুরকিনাবে স্থানীয় মালিকানা সংখ্যাগরিষ্ঠ। 2022 সালের আগে দেশটিতে স্থানীয় মালিকানাধীন মাত্র একটি শিল্প খনি ছিল। এই বাস কেনার অর্থায়ন সম্পূর্ণরূপে দেশের নিজস্ব আয় থেকে করা হয়েছে। IMF নয়, বিশ্বব্যাংক নয়, ফরাসি সাহায্য নয়, নিজেদের সোনার টাকায়। বাস প্রকল্পটা আসলে একটি বড় পরিকল্পনার ছোট্ট একটি অংশ মাত্র। 2024 সালের 16 অক্টোবর বুরকিনা ফাসোর মন্ত্রিসভা ফাসো মোব উদ্যোগ অনুমোদন করে, যার অর্থ মুরে ভাষায় দেশ গড়। এই একটি উদ্যোগের ছাতার নিচে একত্রিত হয়েছে দেশের সমস্ত অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা। 2025 সালের 27 মার্চ প্রেসিডেন্ট তাওরে ফাসো মোবো উদ্যোগে 900টির বেশি ভারী নির্মাণ যন্ত্রপাতি হস্তান্তর করেন। বুলডোজার, খনন যন্ত্র, গ্রেডার, রোড রোলার, ডাম্প ট্রাঙ্ক এবং কংক্রিট মিক্সার সহ। এরপর এলো সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প। 2025 সালের 16 ডিসেম্বর প্রেসিডেন্ট তাওরে ওয়াগদুগু থেকে বোবো দিউলাসো পর্যন্ত 332 কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ে নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 2026 সালের বাজেটে এই প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে প্রায় 200 বিলিয়ন CFA ফ্রাঙ্ক, অর্থাৎ 357 মিলিয়ন মার্কিন ডলার। কৃষিতেও বিপ্লব আসছে। 2025 সালের 22 মে বোবো দিউলাসোতে ত্রাওরে কৃষকদের হাতে 1004 কোটি CFA ফ্রাঙ্ক, অর্থাৎ প্রায় 172 মিলিয়ন ডলারের কৃষি যন্ত্রপাতি ও কৃষি উপকরণ তুলে দেন, সম্পূর্ণরূপে দেশের নিজস্ব রাজস্ব থেকে। কিন্তু এই পুরো বাস প্রকল্পের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিকটা হলো এর মূল উদ্দেশ্য শিক্ষার্থীরা। ওয়াগদুগুতে প্রায় 5 লাখ শিক্ষার্থী আছেন। এই বাস প্রকল্পের অগ্রাধিকার তাদের যাতায়াত নিশ্চিত করা। এর আগে একটি দরিদ্র পরিবারের সন্তানকে স্কুলে যেতে হতো মোটরসাইকেল ট্যাক্সিতে, যা ব্যয়বহুল, বিপজ্জনক এবং অনিয়মিত। SOTRACOর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী 2025 সালের অক্টোবর থেকে শিক্ষার্থী ও ছাত্রীদের জন্য বিশেষ সাবস্ক্রিপশন চালু হয়েছে। বাসের রুট পুনর্গঠন করা হয়েছে। 2026 সালের মার্চ এপ্রিলে দেশটির 2টি নতুন অঞ্চলে বাস লাইনের বৈধতা প্রদান কর্মশালা অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ বাস সুবিধা রাজধানীর বাইরে ছড়িয়ে দেওয়ার কাজ চলছে। ধারণাটা সহজ কিন্তু গভীর। যদি একটি দরিদ্র দেশের শিশু নিরাপদে স্কুলে যেতে পারে, তাহলে সে পড়াশোনা করবে এবং 20 বছর পরে সেই দেশ গড়বে। কিন্তু ট্রাওরের সরকার শুধু বর্তমানের কথা ভাবছে না। 2026 সালের 21 মে বুরকিনা ফাসোর মন্ত্রিসভা সিনিয়ান সিগু নামের একটি সার্বভৌম খনি বিনিয়োগ তহবিল তৈরির সিদ্ধান্ত নেয়। এই তহবিলের অর্থ আসবে সোনার আন্তর্জাতিক বাজার মূল্য সরকার নির্দিষ্ট সীমা অতিক্রম করলে সেই অতিরিক্ত মুনাফা সরাসরি তহবিলে জমা হবে। এই তহবিলের লক্ষ্য শিল্প প্রকল্প ও অবকাঠামোর দীর্ঘমেয়াদী বিনিয়োগ। প্রথম বিনিয়োগ প্রত্যাশিত 2027 সাল থেকে। আবারও বুঝুন বিষয়টা, সোনা যখন অনেক বেশি দামে, চড়া দামে বিক্রি করা হবে, সেই চড়া দাম থেকেই আসবে এই অর্থ। 2026 সালের 9 জুলাই ইয়োকোতে দেশের প্রথম সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন একটি নতুন সোনার খনি চালু হয়েছে এবং দেশের প্রথম স্বর্ণ পরিশোধনাগার আর রাফিনোর নির্মাণ চলছে। 2026 সালের শেষ নাগাদ সেটা চালু হওয়ার কথা, অর্থাৎ কাঁচা সোনা আর বিদেশে পাঠানো হবে না, দেশেই পরিশোধিত হবে। সরকারের এই গভীর চিন্তা এবং গভীর পরিকল্পনাগুলো দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু এই গল্পের একটি বাস্তব ও সৎ মূল্যায়ন করতে হলে বিপরীত চিত্রটাও দেখতে হবে। তাওরে ক্ষমতায় আসার পর থেকে তার বিরুদ্ধে অন্তত 20টি অভ্যুত্থান পরিকল্পনার অভিযোগ উঠেছে। সর্বশেষ 2026 সালের 3 জানুয়ারি দেশে এখনও গণতান্ত্রিক নির্বাচন নেই, সংবাদ মাধ্যমের স্বাধীনতা সীমিত। রাশিয়ার আফ্রিকার কর্পস সাবেক ওয়াগনার গ্রুপ বুরকিনা ফাসোতে সামরিক প্রশিক্ষণ ও সুরক্ষা প্রদান করছে, বিনিময়ে সোনার খনিতে প্রবেশী দেখা পাচ্ছে। জিহাদি সহিংসতা এখনও মারাত্মক। দেশের উত্তর পূর্বাঞ্চলের বড় অংশ সরকারের নিয়ন্ত্রণের বাইরে। 2025 সালের বুরকিনা ফাসোর GDP প্রবৃদ্ধি 5%, যা আশাপ্রদ। তবে অর্থনীতিবিদরা বলছেন সোনার উচ্চমূল্য এবং নিরাপত্তাহীনতার মাঝখানে প্রবৃদ্ধি কতটুকু টেকসই তা এখনও বলা কঠিন। বাসগুলো রাজধানীতে চলছে, কিন্তু দেশের বড় অংশ যেখানে সহিংসতা আছে সেখানে এই সুবিধা পৌঁছানো কঠিন। তহবিল ব্যবস্থাপনার স্বচ্ছতা এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা, এই দুটি বড় প্রশ্নচিহ্ন এখনও ঝুলে আছে। ট্রাওরেকে বুঝতে হলে আরেকটি নাম জানতে হবে, থমাস সানকারা।
1980-র দশকে বুরকিনা ফাসোর বিপ্লবী নেতা সানকারা একই স্বপ্ন দেখছিলেন, বিদেশি নির্ভরতা ছাড়াই দেশের সম্পদ দিয়ে নিজের মানুষকে উন্নত করা। তিনি নারী অধিকার, কৃষি সংস্কার ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছিলেন। 1987 সালে অভ্যুত্থানে তাকে হত্যা করা হয়। ট্রাওরেকে তার সমর্থকরা সানকারার উত্তরাধিকারী হিসেবে দেখেন। পান আফ্রিকানাবাদ, অর্থনৈতিক স্বনির্ভরতা এবং কৌশলগত পুনর্বিন্যাসের ধারক হিসেবে তরুণ প্রজন্মের কাছে ট্রাওরে এখন একটা সাংস্কৃতিক প্রতীক। সামাজিক মিডিয়ায় ভাইরাল মিম এবং ভিডিওতে আফ্রিকার সার্বভৌমত্বের মুখ। কিন্তু সানকারার পরিণতির কথা মনে রাখলে বোঝা যায় এই পথটা কতটা বিপজ্জনক। 530টি বাস, 332 কিলোমিটার এক্সপ্রেসওয়ে, নিজস্ব সোনার খনি, নিজস্ব পরিশোধনাগার, নিজস্ব সার্বভৌম তহবিল, এগুলো কি শুধুই সংখ্যা? না, এগুলো একটি দেশের ঘোষণা, একটি ছোট্ট দরিদ্র বেষ্টিত দেশের ঘোষণা, যে বলছে আমরা আর ভিক্ষা করব না, আমাদের যা আছে তা দিয়েই আমরা উঠে দাঁড়াবো। এই পরীক্ষা সফল হবে কিনা তা সময় বলবে। নিরাপত্তার চ্যালেঞ্জ বিশাল, রাজনৈতিক প্রশ্নগুলো জটিল, গণতন্ত্রের অনুপস্থিতি একটি বড় উদ্বেগ। কিন্তু বাসগুলো রাস্তায় নেমেছে, শিক্ষার্থীরা যাচ্ছেন, খনি থেকে আয় দেশে থাকছে। ট্রাওরে বলছেন 2025 সাল ছিল অগ্রগতির বছর, 2026 সাল হবে সার্বভৌমত্ব সুদৃঢ় করার বছর। তবে একটা প্রশ্ন থেকেই যায়, আফ্রিকার এই ছোট্ট দেশটির পরীক্ষা যদি সফল হয়, তাহলে বিশ্বের আর কতটি দরিদ্র দেশ বলবে আমরাও পারবো? আর যদি ব্যর্থ হয়, তাহলে কি প্রমাণিত হবে যে বিদ্যমান বিশ্ব ব্যবস্থার বাইরে কোনো পথ নেই? দর্শক, কমেন্টসে আপনার মন্তব্য জানান।